দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আবার স্বাগত আড্ডা জোনে গর্বিতায়। আজকে আমরা যাকে এনেছি তোমাদের অনেকেরই পরিচিত বিখ্যাত অভিনেতা গোলাম দাকে, আর আমাদের পাশে রয়েছেন পরিচালক সমীর মাঝি। আচ্ছা সমীর দা, আপনি শুরু করুন গোলাম দাকে দিয়ে। আচ্ছা গোলাম দা, পুরো নামটা একবার দর্শক বন্ধুদের বলুন। নমস্কার, আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি যে গর্বিতার এই কলে চলে এসেছি। তো আমার পুরো নাম হচ্ছে শেখ গোলাম মোহাম্মদ। আমি একজন খুব ছোট মাপের অভিনেতা, জীবনে স্ট্রাগল করে চেষ্টা করছি যদি কিছু করা যায় সৃজনশীলতার সঙ্গে যুক্ত থেকে কৃষ্টি জগতের মানুষের সাথে মিলেমিশে কিছু করার খুব উদগ্র বাসনা আমি আমার মনে পোষণ করি। আপনাদের সাহায্য, সহযোগিতা এবং ভালোবাসায় আশা করি ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। অবশ্যই এগিয়ে যাবে। তো ছোট অভিনেতা বড় অভিনেতা বলে নেই, অভিনেতা মানে অভিনেতা আর কি। আগের দিন আমি দেখছিলাম এই সঞ্জয় শুক্লার আর কি, সঞ্জয় শুক্লা না, যাই হোক আমার নামটা মনে পড়ছে না আর কি। তো উনি বলছিলেন আর কি, নামটা মনে পড়ছে, ঠিক আছে নামটা থাকলে মানুষের কথাটা বলো, ব্যক্তিত্ব যিনি, হ্যাঁ সেটা বলুন দাদা। অভিনেতা আর কি, যে কাল্লু মামা যে করেছিল অভিনয়, আমার খুব খারাপ লাগে জন্য নামটা আমি ভুলে যাচ্ছি আর কি। সঞ্জয় গুপ্তা সামথিং হবে হয়তো, যাই হোক নামটা মনে পড়ছিল না। তো উনি বলছিলেন যে অভিনেতা মানে অভিনেতা, এখানে যেটা রয়েছে কোনো কাজের সৃজনশীলতা, যেটা বললো আর কি আমাদের গোলামদা, যে সৃজনশীলতার কোনো এক্সট্রিম লিমিট নেই। মানে একজন অভিনেতা আমরা ধরো এখানে দাঁড়িয়ে রয়েছে যে বিশাল অভিনেতা, তো তার উপরে অভিনেতা আরো ভালো আছে, তার উপরে অভিনেতা ভালো আছে, একজন পরিচালক তার উপরে ভালো রয়েছে। মানে ভালো কোনো প্যারামিটার আর অ্যাকচুয়ালি কম্পেয়ার করা উচিত না, কারোর সাথে কারোর উচিত না। সে তার জায়গায় মানে হিরো, মানে গোলামদার জীবনের নায়ক। তো এরকমই এক একজন তার জীবনের নায়ক বা নায়িকা। তো সেখানে দাঁড়িয়ে সঞ্জয় শুক্লা একজন বড় মাপের অভিনেতা এবং আমার অত্যন্ত প্রিয় অভিনেতা। লাস্ট আমি যেটা দেখলাম, মানে জলি এলএলবি 2 তে দেখেছিলাম, মানে সেই জলের চরিত্র অসাধারণ লেগেছিল আমার। তো যাই হোক আমরা ওইদিকে দিয়ে আবার মূল জায়গায় ফিরে আসি। তো গোলামদাকে আজকে আমরা পেয়েছি আর কি। তো গোলামদা অভিনয় জীবনটা কিভাবে শুরু করেছিলেন? আমি সত্যি কথা বলতে কি, অভিনয় জীবনটা আমি নাটকের মঞ্চ থেকে শুরু করি এবং সেটা খুবই অ্যামেচার ভাবে। আচ্ছা। 1971 সালে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে, আমরা একটা গ্রুপ বন্ধু বান্ধব ছিলাম, তাদের হঠাৎ মনে হলো যে একটা কিছু করতে হবে। তো কি করব? তো আমরা একটা নাটক করব। এই আনন্দ নিয়ে 5-6 জন মিলে একসাথে যুক্ত হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে রিহার্সাল দেওয়ার জায়গা নেই। আচ্ছা। তৎকালীন প্রাইমারি স্কুলে একটা জানালার শিক 2-3টে বাঁকিয়ে আমরা ওই জানালা দিয়ে ঢুকতাম হ্যারিকেনের রিহার্সাল দেওয়ার জন্য। স্কুলের মানুষ জানতো না? জানতো। তখন তো আমার এত কমিটি এত নজরদারির ব্যাপারটা ছিল না। তখন একটু খোলামেলা পরিবেশ ছিল। সেই পরিবেশের জন্য অনেকেই জানতে পেরেছিলেন না এটা এখানেই করছে, কিন্তু কাজ করছে না, অপরাধ করছে না বা চুরি ডাকাতি করছে না, কোনো রকম অসাধারণ ভাবনার মধ্যে নেই। এর একটা সংস্কৃতি জগতের মধ্যে ঢোকার একটা চেষ্টা করে যাচ্ছে। এইভাবে আমরা ওদের ভীষণভাবে এলাকার মানুষের কাছে সমর্থন পেয়েছি এবং সেই নাটকটাকে আমরা যখন মঞ্চে নিয়ে গেছি তখন সবে ওই টাউন হলে শো করার একটা প্রবণতা তৈরি হয়েছে। তো আমরা ওই প্রথম শোয়ে ব্যাপক সাড়া পেয়েছিলাম। এলাকার মানুষরা 2 হাতে মানে আমাদের তাদের অর্থ, আমাদের যে কার্ড করেছিলাম সেই কার্ডের বিনিময়ে অর্থ দিয়ে আমাদের প্রচুর সাহায্য করেছিলেন। আমি সেই কারণের জন্য আমার ওই এলাকার সেই নাট্যপ্রেমী মানুষদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, আছি, এবং তারাই আমার চলার পথে অনেকটাই আমাকে সহযোগিতা করেছেন। এই জন্য তাদের প্রত্যেককে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এবং প্রণাম জানাচ্ছি। সেটা কি খড়দাই তুমি যেখানে থাকো? হ্যাঁ, খড়দাতে। আমার খুব মানে জন্ম এবং বেড়ে ওঠা খড়দাতে। একদম। নাটকটার নাম কি ছিল যেটা এত জনপ্রিয়তা? খুব সম্ভবত অমল ও দইবালা, রবি ঠাকুরের নাটক। হ্যাঁ, প্রথম আসলে আগ্রহটা যখন দেখা গেছে তখন খুব একটা বড় কিছু মানে কঠিনতম বিষয়ের মধ্যে না ঢুকে খুব সহজ সরল ভাবে আমরা, যিনি পরিচালনা করছেন ভদ্রলোক মারা গেছেন, ওনার নাম ছিল আলমগীর, উনি আমাদের বলেছিলেন, এই পরামর্শটা দিয়েছেন, কোনো জটিল বিষয়ের মধ্যে না গিয়ে। খুব একটা প্রাচীন প্রবাদ আছে যে হেলে ধরতে শেখ, দেখবি কেউটি আপনার থেকে ধরা, অভ্যাসটা তৈরি হয়ে যাবে। তার একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হবে, নিরন্তর অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হবে, নিজেদের পরিশীলিত করে তবে নিজেকে একটা জায়গায় দাঁড় করানো যায়। এটা একটা আমার কাছে মানে খুব
খুবই প্রেরণামূলক বিষয়, শিক্ষণীয় তো বটে। এবং সত্যি সত্যি আমি তাদের কাছে কৃতজ্ঞ, এবং ভাবনাটা তাদের যদি এই সহযোগিতাটা না পেতাম, আজকে অন্তত এই গর্বিত আমাকে নিয়ে সেই ক্যামেরাটার সামনে বসাতে হতো। আজকে মনে নেই অনেকে, ছোটবেলার কথা, 1971, আজকে হচ্ছে 2026, এই সময়ের একটা বিশাল ব্যবধান। এবার আমি এটা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকে ছিল ক্লাস 3 বা 4 এর প্রাইমারিতে, আমি খুব পড়তাম আর কি, এবং পড়ে আমার খুব ভালো লাগতো অম্ল দইয়েলা। এবং আমার এখন একটা মনে আছে সে দইয়েলাতে যখন হেঁকে যেত আর কি, আমি যেটা পড়তাম সেভাবে বলি, আমি মেবি রং হতে পারি, মানে সেই দই দই ভালো দই, অম্ল হচ্ছে ওইখানে জানলার পাশে রুটি বসে থাকতো। তো আরেকটা কথা খুব বলে যে তোমার কি আছে, ও বলে দই আছে, দই দেবে, বলছে আমি নেবো কেমন করে, আমার তো পয়সা নেই। তাহলে পয়সা যখন নেই তাহলে আমার বেলা বইয়ে দাও, এরকম ছিল, সেটা এখন কানে বাইরে ফাটাফাটি। এবং সেই দই দই ভালো সুন্দর হাত দেওয়া, খুব সুন্দর লেখা আর কি, এবং খুব সুন্দর নাটক। তো সেখান থেকে পোকাটা কি অভিনয় পোকাটা সেখানে ডুবে একদমই। তবে ওর মধ্যে আরেকটা বিষয় না উল্লেখ করলে খুব মানে বিষয়টাকে এড়িয়ে যাওয়া হবে। মোড়ল মশাইয়ের যে চরিত্র করছিলেন, আজকে নামটাও তার মনে নেই, সে পৃথিবীতেও নেই। তো ওই অমল যখন ডাকছে তাকে জানালার গড়ার থেকে, ও মোড়ল মশাই, ও মোড়ল মশাই, তো ওর যে বলার ভঙ্গিটা কেঁদে কার বাঁদর এটা, এইটা আমি কিন্তু এখনো আমার স্মৃতিতে এখনো জল জল করে। চরিত্র আমার কিন্তু ওর ওইটা দারুণ ভাবে আমি এখনো পর্যন্ত আমার স্মরণে আছে। আচ্ছা গোলাম দা, অভিনেতা হিসেবে তো তোমার জীবন শুরু হয়ে গেল 1971 সাল থেকে। তারপর কি তুমি থিয়েটারে নাটকেই আটকে রইলে, নাকি ছবির পর্দায় এলে? এবং নাটকে বা থিয়েটার তারপর কিভাবে শো করলে, এবং এটাই কি তোমার পুরো মূল কর্মজীবন, নাকি পাশাপাশি তুমি অন্য কিছু করেছো, সেটা একটু বলো প্লিজ দর্শক বন্ধু। দর্শক বন্ধু, আমি নিজে খুব স্ট্রাগল করে যেমন অভিনয়ের জগতে যাওয়ার চেষ্টা করেছি, তেমনি আমার পারিবারিক বিপর্যয় ছিল। আমার বাবা ইসাপুর রায়পুরহাটিতে চাকরি করতেন। 1977 সালের 31 ডিসেম্বর রিটায়ারের পর 1978 সালের 14ই মার্চ উনি বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যান। স্বাভাবিকভাবে বাড়ির 4 জনের পরিবারের ভরণ পোষণের দায়িত্বটা আমার কাঁধে চলে আসে। চেষ্টা চরিত্র করে প্রথমে আমি আমাদের এলাকাতে টিটাগড় জেনারেটিং স্টেশন নামে সিএসসির একটি থার্মাল পাওয়ার স্টেশন ছিল, ওখানে ঠিকাদারের আন্ডারে চাকরি করে, এবং পরবর্তীকালে ধীরে ধীরে ওখানে পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে আমি নিজেকে মানে কোম্পানি আমাকে নিয়ে যেতে পারে। এই যে সংঘর্ষ এবং সংগ্রাম, পাশাপাশি নাটকের চর্চাটাও চালিয়ে যাও, এই সমস্ত বিষয়টাকে আমি খুব মানে আন্তরিকভাবে যে ভাবনাটা ছিল আমার চিন্তায়, যে আমাকে একজন অভিনেতা আস্তে আস্তে নিজেকে তৈরি করতে হবে, এইটাই হচ্ছে আমার ওই কি বলবো এগিয়ে যাওয়ার সিঁড়ি বলতে পারো আর কি। আচ্ছা, মানে ওই চাকরি জীবনের পাশাপাশি তুমি অভিনয়টাও চালিয়ে গেছো। অ্যামেচার থিয়েটার, হয়তো কলকাতার বড় কোনো দলে যায়নি, কিন্তু অ্যামেচার থিয়েটারটা রেগুলার করেছি। প্র্যাকটিসটা তোমার ছিল। বাবা যখন মারা গেলেন, বাবা নিরুদ্দেশ হয়ে গেলেন, মানে নিরুদ্দেশ হয়ে গেল, তারপরে কোনো খবর পাওনি? না, আজ পর্যন্ত তিনি নিরুদ্দেশ। তখন তুমি কোন ক্লাসে পড়ো? তখন আমি পড়াশোনা সবে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির খোঁজ করছি এরকম। আচ্ছা, আমরা সেই সময় আর কি খুব বিপদ, চূড়ান্ত বিপদ। কলেজ পাস আউট করে মানে পুরো সংসার একদমই তাই। আচ্ছা, তো আরেকটা বলে, এটা মানে অন্য ব্যাপার, মানে ধরো এই যে কলেজে তুমি গেলে আর কি, তো কলেজ প্রেম কি হয়েছিল? ডিরেক্টরের মাথায় শুধু ওই ব্যাপার বলে না যে ওই কাফ লাভ, মানে বাছুর প্রেম যাকে বলে, সেই রকম একটা কাউকে দেখে হয়তো ভালো লেগেছিল, কিন্তু তাকে আমার নিজের মনের কথাটা খুলে বলতে পারেনি, বা সেও নিতে পারেনি, বাছুর প্রেমের মধ্যে চলে গেছে। আমিও প্রথম শুনলাম এই এবং তারপরে তুমি অমর দয়ালের মানে কাফলা বাছুর প্রেম আর কি। হ্যাঁ, ওই ততদিন আমি তো অমর দইওয়ালা শেষ হয়ে গেছে, আমি কলেজে প্রবেশ
করেছি, কলেজের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকতাম। এবং আমাদের আরো একটা সুবিধা ছিল, আমি সিএসসি টিটাগড় জেনারেটিং স্টেশনে চাকরি করতাম। তো ওখানে আমাদের একটা ক্লাব ছিল, রিক্রিয়েশন ক্লাব। প্রতি বছর ওখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে একটা নাটক থাকবেই, এবং সেই নাটকে আমার উজ্জ্বল উপস্থিতি সবসময় ছিল। এই জন্য আমি কৃতজ্ঞ থাকবো, ভদ্রলোক আজ বেঁচে আছেন কিনা জানি না, খুব নাট্য জগতের ভালো পরিচালক তিনি ছিলেন অনুপম চৌধুরী ভদ্রলোকের নাম। আরেকজনের নাম অস্বীকার করা যাবে না, ভদ্রলোক দমদমে থাকতেন, ওনার নাম ছিল, উনিও পরিচালনায় অনেকগুলো নাটক আমাদের করেছিলেন, মণিমোহন বিশ্বাস। এই দুজন, তাদের শিক্ষা, তাদের মত পথকে আমি আঁকড়ে ধরে যতটুকু এগোয়ার চেষ্টা করা যায় আমি চেষ্টা করেছি। এই জন্য তারা আমার এখনো তারা শ্রদ্ধা, তারা আমার স্মরণীয়, আমার গুরু সম, তাদেরকে করজোড়ে প্রণাম জানাচ্ছি। আচ্ছা, তারপরে তুমি মানে ছবিতে মানে ক্যামেরার সামনে কিভাবে? ক্যামেরার সামনে অ্যাকচুয়ালি 2014 থেকে আমার ক্যামেরার সামনে আসা। 2014 থেকে ক্যামেরার সামনে আসা অর্থাৎ আমি ওই 2014-তে আমার চাকরি জীবনের স্বেচ্ছা অবসর নয়, মানে ফিজিক্যালি আনফিট হিসাবে নিজেকে ঘোষণা করি। এবং তখন আমাদের সিএসসিতে একটা রিচ মানে ব্যবস্থা ছিল যে কেউ 3 বছর চাকরি থাকাকালীন যদি শারীরিকভাবে অসুস্থ বা অনুপযুক্ত বা অক্ষম হয়ে যায়, তার পরিবর্তে তার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। তো সেইখানেই আমি একটা সুযোগ নিলাম অর্থে আমার তখন শারীরিক সমস্যা অনেক চলছিল। তো সেইটাকে আমাদের যেটা মেডিকেল বোর্ড ছিল সিএসসি, তারা অ্যাকসেপ্ট করে আমার বড় মেয়ে এখনো চাকরি করছেন সিএসসিতে। তো সেই জায়গায় চাকরি করতে শুরু করলো। আমি অবসর নিয়ে বাড়িতে বসে কিছুদিন নিজের চিকিৎসার জন্য সুস্থতা অবলম্বন সুস্থ হয়ে তারপরে আমি আবার নতুন উদ্যমে শুরু করলাম আর কি। এগুলো দেখো, আমরা যারা শুনছেন আর কি, মানে আমরা ইন্সপায়ার হচ্ছি, নতুন করে অনেকবার শুরু করা যায়। একদমই তাই। যেমন গোলামদার জীবনে অনেক, মানে সবার জীবনে এরকম চড়াই উতরাই আছে, তো গোলামদার সেটা সামনে নিয়ে এখন অভিনয় করছে আর কি। তো অনেক ভালো ভালো কাজ করেছে আর কি, এবং ভালো অভিনেতা, আমার সঙ্গে কাজ করেছে, ভালো অভিনেতা। তো মানে বিয়েটা মানে কোন সালে হলো এবং ছেলে মেয়ে কয়জন আর কি? এটাও একটা বেশ মজার গল্প আছে। একদম ব্যক্তিগত প্রশ্ন, যদিও ব্যক্তিগত প্রশ্ন, তবু আজকে যেহেতু আমি একটা জায়গায় বসেছি খোলা মনে সমস্ত বিষয়টা কনফেস করার জন্য, তো এটা সত্যিটা বলতে অস্বীকার করার উপায় নেই। বাবা যখন 77 সালে রিটায়ার করেন, 31শে ডিসেম্বর, তার আগেই বাবার একটা সাধ ছিল। আমার ঠাকুরদা যখন মারা যান তখন বাবার 8 বছর বয়স। ওই আজ তৎকালীন গ্রামীণ পরিবেশে যা হয় আর কি, মানে সেই বয়সেই ঠাকুরদার ইচ্ছে ছিল বাবার বিয়ে দেওয়া। তো আমার ঠাকুরদা মারা যান, বাবার কানে ওইটা নাকি উনি বলতেন যে আমার ওইটা কানে সবসময় বাজে, আমি আমার ছেলের বউ দেখে যাব। তো ওই কলেজ পাস আউট করার পরেই বাবা, আমি চাকরি বাকরি হয়নি, কিছু করি না, বাবা হিসেবে রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করতেন, একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে যুক্ত। তো ওনার ধারণা উনি যা বেতন পাবেন তাই দিয়ে, বা পেনশন পরবর্তীকালে পেনশন পাবেন তাই দিয়ে আমাদের পরিবার, ছোট্ট পরিবার, সচ্ছলভাবে মোটামুটি চলে, সচ্ছল না হলে মোটামুটি চলে যাবে, দিন আনি দিন খাই হয়ে যাবে। সমস্যা দেখা দিল উনি নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর। উনি কি তাহলে বিয়ে দিয়ে গেছেন? তার আগে উনি বিয়ে দিয়ে গেছিলেন। খুব ব্যক্তিগত পরিসরটা আমি বলছি, যখন কাছের মানুষরা দেখবেন এই বিষয়টা তখন তারা শুনবেন। আমার 4 মেয়ে, 4টে মেয়েরই বিয়ে হয়ে গেছে, আর নাতিরা পড়াশোনা করছে, তারা মোটামুটি একটা জায়গায়। তুমি এখন চুটিয়ে তাহলে অভিনয় করছো, ব্যাস। আরে ধরো আরেকটা যেটা বলছি, তুমি ধরো অনেকদিন ধরে আছো, তো এই ইন্ডাস্ট্রি বদলে যাওয়াটা কিরকম ভাবে চোখে পড়ছে, মানে বদল কিছু দেখতে পাচ্ছ? আচ্ছা, গোলামদা, ধরো তুমি বলা যেতে পারে 1971 সাল থেকে তুমি অভিনয়ের সঙ্গে যুক্ত, পাশাপাশি 2014 সাল 12-14 সাল বলে তুমি অভিনয়, তো অনেকটা মানে দীর্ঘ সময় আর কি। তো সেখানে তুমি কি বদলটা কি দেখছো আর কি? বদল বলতে আমার চোখে যেটা ধরা পড়েছে সেটা একটা সামগ্রিক বদল হয়ে গেছে। আচ্ছা, সামগ্রিক বদলটা হচ্ছে, আগে ছিল কি কৃষ্টি সৃজনশীলতার মানে উৎকর্ষতার প্রতি মানুষের একটা আগ্রহ ছিল, সেটা ছিল ফার্স্ট প্রায়োরিটি, মানে গুণগত মান। সেটাকে কেন্দ্র করে কিছু মানুষের রুটি রুজির বিষয়গুলো ছিল, তখন একটা নিজস্ব গতিতে চলতো। আজকে আমার যেটা মনে হচ্ছে আজকের দিনে, যে সেই গতিটা একেবারে গতিহীন হয়ে পড়েছে, কারোর দয়ায়, কারোর প্ররোচনায়, বা কারোর কি বলবো
মহানুভবতায় যেন আমরা এখন সমৃদ্ধ হচ্ছি, এই বিষয়টা আমার বেসিক ডিফারেন্স বলতে যেটা বোঝায় এটা আমার চোখে। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে আর কি, মানে যে মানে তার মানে যে কি বলবো, উৎকর্ষটাকে দূরে সরিয়ে রেখে মানে আলাপ যেটা রয়েছে একদম আদার্স যে বিষয়গুলো আছে একদম এটা আমরা ফিল করি আর কি। তো যাই হোক, এগুলো মানে এটাকে কি আরেক ভাষায় কাস্টিং কাউচ বলে সেটা বলতে চাইছো তুমি, নাকি একদম রাজনৈতিক প্রেক্ষাপট, একটা অন্য পার্ট, নাকি রাজনৈতিক প্রেক্ষাপট বলছো? সেটাও আছে। এরকম আমার জীবনে এরকম একটা ঘটনাও ঘটেছে। একটা এবিপির বিজ্ঞাপন, মানে আনন্দবাজার পত্রিকার একটা বিজ্ঞাপন, আচ্ছা তার জন্য আমার সাথে কথা হলো, সেই কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউ আমার সাথে কথা বললেন এবং আমার বলা হলো যে আপনার পায়জামা পাঞ্জাবির মাপ কি লাগবে সবকিছু রাত্রে আমি দিয়ে দিলাম। হ্যাঁ পরের দিন আমি কল চাইছি যখন, তখন আমাকে বলা হচ্ছে না, আপনার জায়গায় অন্য একজনকে নিয়ে নেওয়া হয়েছে। অবশ্য যে আমাকে এই যোগাযোগটা দিয়েছিলেন তিনি আমাকে একটু সাবধান করেছেন, কোনো একটা রাজনৈতিক মতাদর্শের প্রতি আমার একটু বিশ্বাস ভালোবাসা আছে। আমি সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত নই যদিও এখন, তবুও ভালোবাসা শ্রদ্ধা আছে। সেই ভাবনাটার থেকে আমি হয়তো কিছু মন্তব্য করে ফেলেছি কোথাও, যেটা আমার ওই কাজ পাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এটা তো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এটা তবু হ্যাঁ আমরা যে কোনো মানুষ তো কোনো না কোনো রাজনৈতিক দল একদমই তাই, হ্যাঁ। তো সেটার সঙ্গে মানে প্রফেশনটা গুলিয়ে ফেললে চলবে না। না, আমার প্রশ্ন হচ্ছে আমার যে জগতে, মানে এখন যদি যে জগতে আমি বিচরণ করতে চাই বা করছি, সেই জগতে আমার দেওয়ার কিছু থাকলে বা সেখানে কোনো খামতি থাকলে মানে আমার মানে কি বলবো, একেবারে সরাসরি আমাকে কিক আউট করুক, আমার কোনো আপত্তি দুঃখ ক্ষোভ বা লজ্জা থাকবে না। যেহেতু আমি যোগ্যতা অনুত্তীর্ণ, আমি যোগ্যতা প্রমাণ করতে পারিনি, স্বাভাবিকভাবে তার মনে হচ্ছে যে আমি এই ক্ষেত্রে কোনো অডিশনে যে ভালো নাই লাগতে পারে, ভালো নাই লাগতে পারে, একদমই তাই। আমি নিজেকে যদি মনে করি যে আমি একজন ভালো অভিনেতা, অথচ দেখা গেল আমি পরিচালক বা যিনি কাস্টিং এ আছেন আর কি, তার চোখে আমি ভালো নই বা আমাকে দিয়ে সেই জায়গাটা পূরণ হচ্ছে না, পাচ্ছেন না, মানুষের অভাব থাকতেই পারে। সেক্ষেত্রে যদি আমাকে কোথাও মনে হয় যে না আপনি একটি কাজটা দেওয়া যাবে না, সেটা কিন্তু গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করা যায়। কিন্তু সবকিছুর পরেও যখন শেষ মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত কেউ নিয়ে থাকে, সেটা খুব ব্যথার এবং এটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই শিল্পী সত্তা যার আছে তার কাছে তো এটা একদম চরম অপমানজনক বিষয়। হ্যাঁ একদম তাই। এটা ধর এত কিছু নেগেটিভ তো আছে, মানে সব ক্ষেত্রে প্রতিটা মানুষের জীবনেই থাকে। হ্যাঁ আছে যে কাছের মানুষকে নেওয়া বা এই ধরনের মানে বা কাছের মানুষকে নেওয়া, প্রিয় মানুষকে নেওয়া, মানে তার কোয়ালিটি কম থাকলেও আর কি এগুলো দেখা। তো এত নেগেটিভ আর সত্য পজিটিভ তো অনেক কিছু আছে। তো আগামী প্রজন্ম যে আসতে চাইছে সিনেমা জগতে, ধরো অভিনয় জগতে, অভিনয়টাকে পেশা হিসাবে করতে চাইছে, ভালোবেসে পরবর্তীকালে তারা প্রফেশন হিসাবে নেবে। তো আগামী প্রজন্ম যারা ছেলে মেয়ে তাদেরকে তুমি কি বলবে, কি বার্তা দিতে চাইছো? আগামী প্রজন্মে যারা শিল্পী হতে চান বা এই প্রফেশনে এসে যুক্ত হতে চান এবং এই প্রফেশন দ্বারা নিজেদেরকে একটা জায়গায় উন্নীত করতে চান, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা লোভ লালসা ত্যাগ করে নিজেকে ওই জায়গায় নিয়ে যাবার জন্য নিরন্তর অনুশীলন করে যান। একদিন না একদিন, একদিনে না হলো একদিন না একদিন আপনাদের জীবনে দেখবেন সেই সুদিন বা সেই সোনালী সূর্য উঠবেই, সেই সোনালী সূর্য উঠবেই। এটা এই বিষয়ে আমি কিন্তু 100% আশাবাদী, 100% আশাবাদী। কিন্তু ওই টাকা দিয়ে আমি কিছু পেয়ে গেলাম বা অন্যান্য আজকাল যা মানে সমাজের এই মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে বেশ কিছু জায়গায় যে ভুঁইফোড় গজিয়ে ওটা কিছু মানুষ আছেন যারা মানুষকে প্রতারিত করার জন্য, সেটা শারীরিকভাবে হোক আর্থিকভাবে হোক বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছেন তারা। এই শোষণ মুক্ত যতদিন না হবে ততদিন এই সৃজনশীল জগতের, অর্থাৎ আমাদের যে বিনোদন জগতের যে শিল্প, তার মানে উত্তরণ স্বাভাবিক গতিটা হারাতে বাধ্য। আচ্ছা, এবার একটা কথা বলি, দর্শক বন্ধুদেরও জানার দরকার, ডিরেক্টর সমীর মাঝিও রয়েছেন। আচ্ছা সমীর দা, আপনার ছবিতে গোলামদার অভিনয় করার সুযোগটা কিভাবে হলো? মানে পূর্ব পরিচিত নাকি কারো রেফারেন্সে আসা গোলামদা, কিভাবে? যেটা বলছিলাম যে এখন আমি যাদের সঙ্গে মিশি, যাদের সঙ্গে কাজ করি, যাদের সঙ্গে আড্ডা মারি, দিনের বেশিটা সময় কাটে যাদের সঙ্গে, তারা সবাই আমার ফেসবুক ফ্রেন্ড আর কি। তো গোলামদা আমার ফেসবুক ফ্রেন্ড আর কি, মানে সেই সোশ্যাল মিডিয়া। তো এবার হচ্ছে গোলামদা অভিনয় করে আমি দেখতাম, আমি কাজ করি, গোলামদা দেখতো, তো সেটা কথাবার্তা হতো এবং গোলামদা খুব সুন্দর একটা কথা বলে যে ঠিক আছে, তো তুমি তো নিচ্ছ না হয়তো আমার চরিত্র সেটা ম্যাচ করছে না বা আমার লুকসটা আমার যাচ্ছে না, যেগুলো তোমার ইচ্ছা থাকলেও নিতে পারছে না। সত্যি তাই, এরকম অনেক মানুষের সঙ্গে আমার পরিচিতি আছে আর কি, ধরো 2 বছর 4 বছর হয়ে গেছে, তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, কিন্তু তাদের সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। তা গোলামদার সঙ্গে সেরকম মানে অনেক দিনের আলাপ ছিল, তো গোলামদার সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। তো টমেটোর চাটনিতে ছোট্ট একটা চরিত্র গোলামদাকে দিয়েছি,
তো আমারটা তো ভালোই লেগেছে, মানে গোলামদা বেশ ভালোই করেছে। এবং গোলামদার জন্য আমি সত্যি কথা বলতে একটু অন্য কিছু ভাবছি, এটা বড় কিছু ভাবছি আর কি। তো আরেকটা যে আমি যে টমেটোর চাটনিতে গোলামদা করেছে, ভালো কাজ করেছে, তো সেটা দেখেই আমার মনে হচ্ছে গোলামদাকে একটু ভালো কিছু দেওয়া যেতে পারে বা বড় কিছু দেওয়া যেতে পারে আর কি। সেরকম চিন্তা ভাবনা আছে, চরিত্র যদি পাই সেটা করবো। আর একটা ব্যাপার ভুতুরের নামে নেওয়ার চেষ্টা করেছিলাম আর কি, সেটা বিস্তারিত যাচ্ছে না, তো কোনো কারণে বলো না কাজ করা হয়ে ওঠেনি। একদম। তো গোলামদার টমেটোর চাটনিটা বলে ছোট্ট একটা অভিজ্ঞতা, কাজ করে হ্যাঁ। অভিজ্ঞতার কথাটা বলো আর কি। ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ধরনের পরিচালকের সাথে আমাদের অনেক সময় ছোট বড় কাজ করতেই হয়, কিন্তু কেউ কেউ বিশেষভাবে মনে ছাপ রেখে যায়। এই ছাপ রেখে যাওয়ার বিষয়টা মানে তিনি আমাকে ফেভার করেছেন এই ছাপ নয়, তার সঙ্গে কাজ করতে গিয়ে কতটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে কতটা আনন্দ করে হেসে খেলে সবাই মিলে একটা কাজ করলাম, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা। এবং সেটা আমাদের এই পরিচালক সমীর মাঝির সঙ্গে কাজ করতে গিয়ে সেটা অনুভব করেছি, আত্মস্থ করেছি, ভালো লেগেছে, মনটা ভরেছে। ওয়াও, থ্যাংক ইউ গোলাম দা। আর আরো আবার বারবার তোমাকে ধন্যবাদ জানাবো যে তুমি এসেছো এবং সেই সুদূর খড়দা থেকে এসেছেন, এসে এই যে আমাদের সাথে এতটা মূল্যবান সময় দিলে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর দর্শক বন্ধু তোমাদেরকে বলছি, দেখতে থাকো ভিডিও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সবাই সুস্থ থেকো, আনন্দ থেকো। আরেকটা কথা বলি আর কি, যে আলোচনা হচ্ছে, তো ওখানে পাশে যারা দুজন রয়েছে, গোলামদাও রয়েছে, মানে গোলামদা এবং গর্বিতা, এরা দুজন অভিনেতা অভিনেত্রী। তো আপনারা যারা ভিডিও দেখছেন, কোন পরিচালক বা প্রোডাকশন হাউস, তো যদি কেউ কাজ করতে চায়, মানে এটা অন্য কোনো ব্যাপার, আমার ভালো লাগা, তো ভালো আর্টিস্ট, ভালো শিল্পী, ভালো মানুষ এবং নির্বিঘ্নে কাজ করতে পারবেন এনাদেরকে নিয়ে, এটা বলে রাখা আর কি, বিচার জন্য যদি শোনে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সমীর দা। না, এটা আমি রেকমেন্ড করছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, Thanks, এটা আমাকে বলে দেয়নি, বলতে বলেনি, আমি রেকমেন্ড করছি। যদি কোনো প্রোডাকশন হাউস বা কোনো পরিচালক অন্য কেউ যদি দেখে এবং যদি এদের চরিত্র যদি থাকে বা একটা ভালো মানুষ, সবচেয়ে কি আমি যেটা দেখি, মানে অভিনেতা হতে হবে এবং ভালো মানুষ হতে হবে। আমি সেগুলো আমি দেখি, আমি এবং আমার ইউনিটে যেটা যারা কাজ করেছে এবং ওই করে আমরা কাজ করি, সবাই জানে আর কি, এবং সবাই নিজের মতন করে পড়ে, মানে কেউ এটা ভাবে না যে আমি ভাই এসেছি কাজ করবো, পয়সা নিয়ে চলে যাবো। হ্যাঁ, সেই রকম তো বেশি পারিশ্রমিক দিতে পারে না, কিন্তু সবাই আনন্দের সঙ্গে কাজ করে, এটা কেন বন্ধুত্বপূর্ণ পরিবেশ, আনন্দের সঙ্গে কাজটা করে, এবং ভালো মানুষ হলে কিন্তু আমাদের ইউনিটে কাজ করতে পারবে না, পারবে না, আমি দেখি, কারণ আমাদের ম্যাক্সিমাম ভালো মানুষই আছে, তো ভালো মানুষের মধ্যে খারাপ মানুষ থাকতেই পারবে না, তো তারা এমনি বেরিয়ে যাবে, কুচুটা মানুষ এগুলো থাকবে। তো সেটা বলতে প্রবলেম হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তো তার মধ্যে যদি আকৃষ্ট প্রবলেম করে বা টেকনিশিয়ানরা প্রবলেম সৃষ্টি করে, তাহলে একটা সমস্যা, একটা পরিচালক হিসেবে একটা সমস্যা তৈরি হয়। আমাদের এটা বলতে বলেনি, কিন্তু আমি নিজের কথা বলবো, আমি অবশ্যই কাজে নেবো, এবং পাশাপাশি যদি কোনো পরিচালক বা কোনো প্রোডাকশন হাউস বা কোনো ম্যানেজার বা যাই হোক যারা কাজ করছেন, তারা যদি ভিডিওটা দেখেন, এটা দুজনকে আপনারা কাজে নিতেই পারেন। এটুকুনি আমি সার্টিফিকেট দিলাম, বাদ বাকি আপনাদের ব্যাপার। থ্যাংক ইউ সমীর দা, অসংখ্য ধন্যবাদ। আর এই ভাবনাটার জন্যই পরিচালক সমীর মাঝিকে ভালো লাগে, মন থেকে ভালোবাসি, যেটা সবসময় তো দেখানো যায় না, এটা তো অনুভবের বিষয়, অনুভবের বিষয়। এই ধরনের পরিচ্ছন্ন এবং মানুষের পাশে থাকার যে বার্তাটা একমাত্র ওদের সমীর মাঝি দিতে পারেন এইভাবে। ঠিক একদমই তাই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। নমস্কার।